প্রথমে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, এখন নেপাল। কি হচ্ছে এই দক্ষিণ এশিয়ার দেশগুলিতে? নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ এবং আজকে আমি কথা বলবো আপনাদের সাথে বর্তমান নেপালের পরিস্থিতি নিয়ে, কিভাবে এরকম পরিস্থিতি আসলো এবং ভবিষ্যতে কি হতে চলেছে। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বেশ কিছুদিন আগে নেপালের বর্তমান সরকার কেপি শর্মা ওলি সরকার একটি ঘোষণা করে, যেখানে 26টি বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যান্ড করে দেওয়া হয় নেপালে। এর মধ্যে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বা যেটা এখন এক্স হয়ে গেছে, এবং ইউটিউবও, এছাড়াও আরও রয়েছে। এবং এই ব্যান হওয়ার পর থেকে নেপালের যুব সমাজ, নেপালের ছাত্র সমাজ এবং যারা জেনজি বলছে তারা কিন্তু প্রচণ্ড ক্ষোভ হয়। কারণ তাদের মতামত অনুযায়ী সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের একটি জায়গা নেই, সোশ্যাল মিডিয়া বিনোদন ছাড়াও মানুষের আওয়াজ ওঠানো, প্রতিবাদেরও একটা প্ল্যাটফর্ম। সবাই শুধু বিনোদন করে না, বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করে না। আমরা জানি সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ভালো প্রতিবাদও করা যায়। প্রতিবাদের একটা প্ল্যাটফর্ম, যেখানে সরকারের বিরুদ্ধে হোক, কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হোক, কোনো দুর্ঘটনার বিরুদ্ধে হোক, প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষ, যুব সমাজেরা করেই থাকে। তো নেপালের যুব সমাজের মতামত অনুসারে সরকার চাইছেন যে তারা যেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ না করে। নেপালের সরকারের বিরুদ্ধে এমনিতেই কিন্তু অনেক কারাপশন নিয়ে জনগণের ক্ষোভ ছিল, এবং বলা হয় যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। তো এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যান করা, এটা কিন্তু সেই ক্ষোভের যোগ্যে ঘি ঢালার কাজ করে। এখন প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে নয়, রাস্তায় জনসাধারণ মানুষ নেমে পড়ে প্রতিবাদ সমস্ত কিছু নিয়ে। নেপালের সরকারের কারাপশন নিয়ে, নেপালের সরকারের নেতাদের চুরি নিয়ে, এবং এবং নেপালে বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে দেখানো হয়েছে যে নেপালে বড় বড় যারা নেতা, তাদের ছেলেমেয়েদের, তাদের সন্তানদের জীবনযাপন এবং সাধারণ নেপালি যুব সমাজের জীবনযাপন নিয়েও কিন্তু ভিডিও শেয়ার করতে থাকে নেপালের যুব সমাজরা। এবং এর জন্যই কি প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যান করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু তাদের ক্ষোভ থেকেই যায়। তো এই ঘটনার পরে নেপালে প্রচুর লোক প্রতিবাদ করে রাস্তায় নেমে, যার ফলে নেপালের পরিস্থিতি অনেক খারাপ হয় এবং পরিস্থিতি প্রশাসনের হাতে চলে আসে। এবং প্রশাসন সেই ভুলটাই করে যেই ভুলটা আমরা দেখেছিলাম এর আগে বাংলাদেশ প্রশাসন করে। প্রশাসন জনসাধারণকে ঠান্ডা করার জন্য যেই পন্থগুলো, যে রাস্তাগুলো বের করে, সেগুলো কিন্তু অত্যন্ত দুঃখনীয় এবং অত্যন্ত খারাপ। প্রশাসন এদের জন্য টিয়ার গ্যাস ইউজ করে, প্রশাসন রাবার বুলেট ইউজ করে, এবং প্রশাসন এদেরকে মারধর করে, এবং যার ফলে কিন্তু বেশ কিছু প্রদর্শনকারীরও প্রাণ হারায়, এবং প্রায় 20-21 জনের প্রাণ হারায়। এই রিপোর্টটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি, এটা আমার ব্যক্তিগত নয়। তো এটা ভুলও হতে পারে বা কমও হতে পারে, বেশিও হতে পারে। আনুমানিক 20-21 জন প্রদর্শনকারী প্রাণ হারায়, একজন সাংবাদিকও তার মধ্যে রয়েছে। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। দিনের দিন পরিস্থিতি এমন খারাপ হয় যে নেপালের সাধারণ মানুষ, নেপালের যুব সমাজ পুলিশ স্টেশন থেকে শুরু করে, পার্লামেন্ট হাউস থেকে শুরু করে বড় বড় নেতাদের বাড়ি ঘেরাও করে এবং তাদেরকে মারধর করে, আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপরে নেপালের যারা বড় বড় মন্ত্রী ছিল তারা একে একে রিজাইন করে, এবং শেষে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও কিন্তু রিজাইন করে দেশ থেকে পালাতে বাধ্য হয়। এবং শুনছি যে নেপালের একটা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তার স্ত্রী হয়তো বাড়ি থেকে বেরোতে পারেনি, সে কিন্তু জ্বলন্ত পুড়ে মারা যায়। এরকম রিপোর্টস আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে। এটা নিয়েও কিন্তু আমি আর একদম যেটা কারেক্ট ইনফরমেশন হতেই হবে এটা এরকম নয়, আমি সোশ্যাল মিডিয়া থেকে এটা শুনেছি যে এরকম একটা সিনারিও কিন্তু নেপালে হয়েছে। যার ফলে বর্তমান পরিস্থিতিতে কিন্তু নেপালের সোশ্যাল মিডিয়া অ্যাপ আবার এসছে, এবং নেপালের সরকার এখন কিন্তু নেই। নেপালে এখন কোনো সরকার নেই, নেপালে এখন কিন্তু একটি রাজনৈতিক অচল অবস্থার মধ্যে রয়েছে। দেখুন, 2008 সাল পর্যন্ত কিন্তু নেপাল একটি রাজতন্ত্র ছিল। 2008 সালের পরে নেপালে কমিউনিস্ট পার্টি ডেমোক্রেসি নিয়ে আসে, এবং যেখানে বলা হয় যে আরও ভালো নেপালকে ডেভেলপ করা হবে, ডেভেলপের নামে, এডুকেশনের নামে, ইনফ্রাস্ট্রাকচারের নামে, ডেমোক্রেসির নামে কিন্তু কমিউনিস্ট পার্টি আসে। 2008, আজকে 2025, এই 17 বছরে কিন্তু 14 বার নেপালের সরকার পরিবর্তন হয়। কখনো যৌথ সরকার, কখনো কোনো কোনো কমিউনিস্ট পার্টি একক সরকার, কিন্তু 14 বার এই মিলে 17 বছরে কিন্তু সরকার পরিবর্তন হয়। এটা কিন্তু একটি রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পড়ে, কারণ এটা কিন্তু রাজনৈতিক স্টেবিলিটি নয়। 17 বছরে 14 বার সরকার পরিবর্তন হওয়া। তো আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে নেপালে কিন্তু ডেমোক্রেসি আসার পর থেকে কিন্তু নেপালে কারাপশান আরও বেড়েছে। এটা নেপালের যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য, যে আরও কারাপশান বেড়েছে এবং আরও
ইনফ্রাস্ট্রাকচার কমেছে, যুব সমাজের চাকরির যে স্কোপ আরও দিনের দিন কমেছে। তার ফলে নেপালিদের যে ক্ষোভটা ছিল, নেপাল জনগণের যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটা কিন্তু এবার এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বন্ধ করার পরে পুরোপুরি নেপাল সরকারের উপরে নেমে আসে, যার ঝড় কিন্তু নেপাল সরকার সামলাতে পারেনি। তো এখন এক্সপার্টসরা বলছে যে নেপালে নাকি আবার রাজতন্ত্র আসতে পারে, নেপালে এখানেই ডেমোক্রেসির যেটা পতন সেটা এখানেই হয়ে গেলো, নেপালে হয়তো আবার রাজতন্ত্র আসতে পারে, এবং দেখা যাক সেটা কি হচ্ছে নেপালের ভবিষ্যৎ নিয়ে। তো আমি এটাই কামনা করব যে নেপাল আবার সুস্থ সবল হোক, নেপালের পরিস্থিতি আবার ভালো হোক। কারণ দেখুন, নেপালের সাথে ভারতের কিন্তু ভৌগোলিক, ধার্মিক এবং কিন্তু সব দিক দিয়ে ভালো সম্পর্ক রয়েছে। আমরা সবাই জানি নেপালের সাথে ভারতের বর্ডার শেয়ার হয় এবং ওপেন বর্ডার রয়েছে, যেখানে কিন্তু কোনো ভারতীয়কে নেপালে যেতে গেলে শুধু ভারতের যেটা ডকুমেন্টস, ভারতের যেটা আইডি প্রুফ, যেটা বলে আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, পাসপোর্ট বলুন, ভোটার কার্ড বলুন, আইডি প্রুফ দিয়ে কিন্তু তারা নেপালে যেতে পারে, বা নেপালেও কিন্তু ভারতে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, পর্যটনের জন্য। এই কিন্তু বর্ডার ওপেন রয়েছে, খোলামেলা হয়। তো এর কারণেই এই যে নেপালের অচল অবস্থা, নেপালের এরকম অবস্থা, এর ক্ষোভ কিন্তু ভারতের যে বর্ডার লাইন আছে সেখানেও কিন্তু আসতে পারে, এবং ভারতের যারা পর্যটনের জন্য নেপালে যায় বা যারা ব্যবসার জন্য নেপালে যায় তাদেরও কিন্তু একটা পরিস্থিতি খারাপ হতে পারে বা হচ্ছে। তো এইটাই আশা করব যে নেপালের পরিস্থিতি যত তাড়াতাড়ি হোক, সম্ভব হোক, তত তাড়াতাড়ি ভালো হোক, যাতে এই ভারতের যে বিচ্ছিন্নতা, ভারতের সাথে যেই যোগাযোগ মাধ্যমটা, সেটা যেন আবার স্বাভাবিক হোক। এবং ভারতেরও করণীয় এখানে নেপালে সেনাবাহিনী বা নেপালে সুরক্ষা, স্বাস্থ্য বা যদি কোনো মেডিক কিট লাগে সেগুলো নেপালে পাঠানো হোক। কারণ দেখুন, নেপাল এখন কিন্তু কোনো রকম রাজনৈতিক দল বা কোনো রকম রাজতন্ত্রের মধ্যেও নেই। এখন নেপালের অবস্থা একদম মানে যেটাকে বলে অচল অবস্থা, মানে কোনো রকম শাসন বলে তো কিছু নেপালে এখন নেই। তো যত তাড়াতাড়ি নেপালে কোনো শাসন, সে রাজতন্ত্র হোক বা ডেমোক্রেসি হোক, আমরাও চাই যে ডেমোক্রেসি আসুক। দেখুন, রাজতন্ত্র আসাটা সবসময় ভালো সেটা নয়, এবং বর্তমান পরিস্থিতি যেরকম আছে ডেমোক্রেসিকে সবাই প্রেফার করে। তো নেপালে আবার ডেমোক্রেসি ফিরে আসুক, এটাই সবারই। এবং এই ডেমোক্রেসি ফিরে আসাতে যদি ভারতকে কিছু সাহায্য করতে হয়, অবশ্যই নেপালকে ভারতকে সাহায্য করা উচিত। কারণ নেপালের ঠিক উপরে নেপাল ভারত ছাড়া চীনের সাথেও হয়তো বর্ডার শেয়ার করে, এবং চীন সবসময় নেপালের উপর নজর রাখে। আমরা অতীতেও দেখেছি চীন সবসময় নেপালে একটু কবজা একটু করতে চায়, এবং নেপালে যে এখন বর্তমান যে সরকারটা ছিল, যেটা এখন কি সরকারটা পতন হয়েছে, সেটা কিন্তু চীনের দিকেই, যেহেতু এরা কমিউনিস্ট সরকার ছিল, এবং আমরা জানি কমিউনিস্ট সরকার চীনকে বেশি প্রেফার করে, এবং চীনকেই বেশি প্রেফার করতো। কারণ নেপালে এই সরকার আসার পরে কিন্তু ভারতের সাথে তাদের যে দূরত্বটা, সেটা কিন্তু দিনের দিন বেড়েছিল। কারণ ভারতের সাথে নেপালের কিন্তু অতীতে খুব ভালো সম্পর্ক ছিল, এবং এই যে বর্তমান সরকার, কমিউনিস্ট সরকার আসার পরে কিন্তু নেপালের সাথে ভারতের সব রকম, সে রাজনৈতিক দূরত্ব হোক, যা অর্থনৈতিক দূরত্ব হোক, সব রকম দূরত্বই কিন্তু বেড়েছিল। তো আশা করব যে নেপালে বর্তমান যে সরকার আসবে তার সাথে ভারতের সম্পর্ক ভালো থাকবে, এবং বর্তমান সরকার আসাতে ভারত নেপালকে সাহায্য করবে। তাহলে ভারত এবং নেপাল দুই পক্ষের জন্যই ভালো, এবং ভারতেরও এটা দেখে শেখা উচিত। কারণ যুব সমাজ যখন কোনো প্রতিবাদ করতে নামে, যুব সমাজের যখন কোনো কিছুতে আঘাত হয়, তখন কিন্তু তারা পারে না এমন কিছু নয়। এটা ভারত, বাংলা বা সবাইকেই এটা একটা দেখনীয় জিনিস, যেটা দেখে কিছু শেখা উচিত। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নেপালের পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও সাধারণ মানুষ এটা দেখতে পায়।